পরীক্ষা শেষে তিন বান্ধবী মিলে হইচই আনন্দ আড্ডা নিয়ে সময় পার করল। অনেকদিন পর তারা কিছুক্ষণ একসাথে সময় কাটানোর সময় বের করতে পেরেছে। এক্সাম নামক প্যারা থেকে মুক্তি পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেল সকলে, বিশেষ করে আফরা। টিউশনি, এক্সাম মাথা ধরিয়ে দিয়েছিল, ব্যাস এখন শান্তি। তিনজন মিলে একটা পার্কে গেল, সেখানে জমিয়ে ফুচকা খেলো, আবার আইসক্রিমও খেয়েছে। মাতামাতি হাসাহাসিতে কেটে গেল প্রায় ঘণ্টাখানেক। তারপর বাসায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই আয়াতের মুখোমুখি একগুচ্ছ গোলাপ নিয়ে হাজির হলো রোশান। আচমকা সামনে রোশানকে দেখে চমকে উঠল আয়াত। বাকিরাও যে অবাক হয়েছে সেটা মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়াত কিছু বলার পূর্বেই রোশান বলল, আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল আয়াত। আয়াত ভ্রু কুঁচকাল। স্বাভাবিকভাবে মিষ্টি হেসে বলল, জি বলেন। রোশান যতটা স্পিডে সাহস সঞ্চয় করে এসেছিল, এখন আয়াতের সামনে এসে সব হাওয়া। মূলত ও আসতে চায়নি, দূর থেকে আয়াতকে দেখেছিল, কিন্তু ওর বন্ধুরা ফুল কিনে হাতে ধরিয়ে দিয়ে ওদের ফলো করে করে এখানে এসে পৌঁছেছে, ঠেলে ধমকে এখানে পাঠিয়েছে। ওই এসেছিল এক বুক সাহস নিয়ে, কিন্তু ওই মেয়েটার চোখের দিকে তাকিয়ে কিচ্ছু বলতে পারছে না। আমতামতা করে বলতে না পেরে একটা একটা গোলাপ আফরা আর সিরাতকে দিয়ে বাকি সব গোলাপ আয়াতের হাতে দিয়ে শুভ কামনা জানিয়ে বিদায় নিল। দূর থেকে স্পষ্ট ওর বন্ধুদের অকথ্য গালমন্দ কানে আসছিল ওদের। একজন মারার জন্য তেড়ে আসছিল, আর রোশান হাসছে। বেকুবের মতো তিনজনই তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। তারপর তিনজনে মুখ চাওয়াচাই করল। সকলের মুখ স্পষ্ট, ঘটনা কেউ কিছু বুঝিনি। কিন্তু পরক্ষণে সিরাত অভিজ্ঞদের মতো বলল, এইবার আমি শিওর রোশান ভাইয়া আয়াতকে প্রপোজ করতে এসেছিলেন। কথাটা শুনে কোনো প্রত্যুত্তর করল না আয়াত, আর না তো কোনো আগ্রহ দেখালো। পাশ থেকে আফরা মাথায় হাত বুলিয়ে বলল, এবার দোস্ত, এবার তীর নিশানা মতো লাগাইছিস। এটা এতদিন আমার সন্দেহ ছিল, আজ শিওর। আয়াত, তুই কিছু জানিস বা এতদিনে বুঝেছিস কিছু? না, তেমন কোনো ইঙ্গিত পাইনি। তবে সেদিন রাস্তায় দেখা হয়েছিল, তখন ওনার চাহনি আর কয়েকটা কথাবার্তায় ইঙ্গিত পেয়েছি। আফরা বলল, এখন কি করবি? যদি সরাসরি প্রপোজ করে বসে? এত কথা বাদ দিত, যখন করবে তখন ভেবে দেখব। মেয়ের স্বাভাবিক কথাবার্তা যেন অনেক অজানা প্রশ্নের উত্তর বহন করে, যেগুলো বুঝলেও আপাতত কেউ বলতে চায় না। বাড়িতে এসে বেল বাজাতেই প্রায় সাথে সাথে দরজা খুলে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অন্তু। ওকে হঠাৎ এখানে দেখে অবাক আফরা। ও অবাক তত্ত্বে আরও বাড়িয়ে দিয়ে ভ্রু কুঁচকে হাসি মুখে বলল, এই বিয়ের কোণে তোমার বর কখন থেকে তোমার আসার অপেক্ষার প্রহর গুনছে। কাজেও রেডি, কিন্তু কোণে লাপাত্তা। সেই দুঃখে বেচারা মরি মরি অবস্থা। এদিকে আন্টি একা সামলাতে হিমশিম খাচ্ছে। আমি আশায় বল পেয়েছে। এবার এসো তো, তাড়াতাড়ি রেডি হয়ে বিয়েটা করে নাও। অন্তু যতটা আনন্দ উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলেছে, ঠিক ততটা নয়, তার থেকে কয়েক গুণ হতাশ, বিস্মিত আফরা। কয়েকদিন ধরে বিয়ে নিয়ে পড়েছেন ওর মা, কিন্তু এখন বিয়ে করা সম্ভব না তার পক্ষে, কারণ সে ছাড়া তার মা ভাইকে দেখার মতো কেউ নেই। তাছাড়া সেদিন তো মাকে বোঝালো, তিনিও বুঝলেন। তাহলে আজ এত সব আয়োজন কিভাবে হলো, কেন হলো? মাথাটা ঝিমঝিম করতে লাগলো আফরার। চোখ ফেটে কান্না আসলো, কিন্তু কাঁদল না। ঠোঁট চেপে আটকে ঠায় দাঁড়িয়ে রইল। সে আফরার ক্রন্দনরত মুখটা দেখে মায়া হলো অন্তর। সে বুঝতে পারেনি মেয়েটা ওর জোকস না বুঝে এভাবেই দণ্ডায়মান পাথর মূর্তি বনে যাবে। আচ্ছা, আফরা আপু কি আঘাত পেয়েছে? জিভ কাটল অন্তু। আজকে ওর ফাইজলামে হয়তো মাত্রা ছাড়িয়ে গেছে। মেয়েটা কেমন কষ্ট পাচ্ছে, হয়তো হাঁটার মতো শক্তি অবশিষ্ট নেই। নিজের মুখহবের পরিবর্তন দেখে আফরাকে জড়িয়ে ধরল অন্তু। ধরা গলায় বলল, প্লিজ আপু, কেঁদো না, স্বাভাবিক হও। কিচ্ছু হয়নি। তোমার ওই বদফাজিল বোন সব মন গড়া কাহিনী বানিয়ে তোমার সামনে উপস্থাপন করে তোমাকে বোকা বানাতে চেয়েছে। কখনো ভাবিনি তুমি এতটা কষ্ট পাবে। প্লিজ, রাগ করো না। আফরাওকে ছাড়িয়ে দাঁড়ালো, কঠিন চোখ মুখ বজায় রেখে বলল, সত্যি এমন কিছু ঘটেনি? ও মাথা নাড়িয়ে না জানল। মুহূর্তে সকল দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আফরা দারুণ হাসল। মেয়েটার মুখে হাত দিয়ে বলল, রাগ করিনি, আসলে হঠাৎ এমন খবর নিতে পারিনি। আর মাও বিয়ের জন্য বলেছিল, তাই ভাবলাম হয়তো সত্যি ঘটনা। তার উপর তুমিও এসেছ, যে কখনো এ বাড়িতে আসনি। বাদ দাও, বাসা চিনলে কি করে? অনেকদিন ধরে বলছিলাম, কিন্তু কোনোদিন শোনে না। আজ বায়না ধরেছি,
নইলে ওর ফোন দেব না সেই জন্য রাজি হয়ে ভাইয়া দিয়ে গেছে। বলতে বলতে দুজনে রুমে ঢুকল। ওর মা এগিয়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে। ওর মুখের দিকে তাকিয়ে বললেন, কি রে মা, পরীক্ষা ভালো হয়নি নাকি? চোখ মুখের এই অবস্থা কেন? না মা, সব ভালো হয়েছে। রোদে হেঁটে এসেছি তাই এমন দেখাচ্ছে। অন্তুকে নিতে অব্র এসে দাঁড়িয়েছে আফরাদের বাসার পাশে। কল দিয়ে নিয়েছে কিছুক্ষণ আগেই। কিন্তু মেয়েটার বেরোনোর নাম নেই। মেয়েদের সবকিছুতে লেট। অন্তুকে পিক করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আফরাকে দেখার লোভ সামলাতে না পেরে চলে এসেছে সে। এখন বিরক্ত লাগছে না বের হচ্ছে বোন, আর নাচ শেষে কি একটা অবস্থা। ওর অপেক্ষা দীর্ঘায়িত না করে কিছুক্ষণ পর ঘর থেকে বের হলো অন্তু। কিন্তু আফরাকে দেখা গেল না। পেছন পেছন আসতে দেখা গেল মাঝবয়সী একজন মহিলাকে। তিনি এগিয়ে দিচ্ছেন অন্তুকে। অব্র তৃষ্ণার্ত চোখজোড়া যাকে খুঁজে চলেছে সে নেই, আসছে না। তাহলে কি বাসায় নেই? ওর ভাবনার মাঝে ওর মা বললেন, এই যে বাবা, বাসার ভিতরে আসো না একটু, পরে চলে যাবে না হয়। না আন্টি, সময় নেই, অন্যদিন আসব। আজ এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আশা হতে হলেন ওর মা। যাকে দেখার জন্য কাজকর্ম রেখে আসলো তাকেই পেল না। গাড়িতে বসে চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানল। মনে মনে বলল, তুমি নামক অসুখে আমাকে আক্রান্ত না করলেও পারতে। অতপর গাড়ি স্টার্ট দিতে উদ্যত হলে অন্তু বলল, ভাইয়া 1 মিনিট দাঁড়াও, আপু এখন টিউশনিতে যাবে। আমি তাই বলেছি আমাদের সাথে যেতে। কথাটা শুনে অব্রির যেখানে খুশি হওয়ার কথা ছিল সেখানে রাগ লাগলো তার। এতক্ষণ দাঁড় করিয়ে এখন আসছেন। একটু পরে সে গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করলো। ওরা দুজন পেছনে ছিটে বসে গল্পে মশগুল। অব্র একবার মিররে দুজনের হাস্যরত মুখ দেখে আবার চোখ ফিরিয়ে নিল। এ মেয়েটার থেকে যতটা সম্ভব দূরত্ব টানতে হবে তাকে। এভাবে আকৃষ্ট হলে চলবে না। মনকে বোঝাতে হবে কিছুতেই ওর কাছে নিজেকে প্রকাশ করা যাবে না। যেখানে ওর কাছে ফ্যামিলির ধ্যান জ্ঞান, সেখানে ঢুকতে চায় না অভ্র। কাউকে বেকায়দায় ফেলতে চায় না। যখন মেয়েটা প্রতিষ্ঠিত হবে, ফ্যামিলিকে পুরোপুরি সাপোর্ট করতে পারবে, আরিফ নিজের পায়ে দাঁড়াবে, তখন না হয় সে দাঁড়াবে ওর মুখোমুখি, নিজের অব্যক্ত অনুভূতিগুলো জানাবে, ওকে চেয়ে নেবে অর্ধাঙ্গিনী হিসেবে। কিছুদূর আসার পরে অন্তু গাড়ি থেকে নেমে যায়। ওর বান্ধবীর বাসা থেকে নোটস নিয়ে বাসায় যাবে। অভ্র অন্তুকে নামিয়ে তাড়াতাড়ি বাসায় ফেরার জন্য বলে দিয়েছে, সাথে করে নিয়ে যেত। কিন্তু ওর বান্ধবী জোর করার কিছুক্ষণের জন্য রেখে গেছে। পুরো রাস্তার আফরার সাথে কোনো কথা হয়নি অভ্রের। এই প্রথম ওকে উদ্দেশ্য করে অভ্র বলল, সামনে এসে বসো, দয়া করে ড্রাইভার বানিও না। আফরা মুহূর্তে এসে ফ্রন্ট সিটে বসে সিট বেল্ট লাগালো। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে অব্র আফরার ফ্যামিলির খোঁজ খবর নিল। ওর কি হলো কে জানে। আজকে অব্রের কাছে সব খুলে বলল। অব্র সবটা শোনার চেয়ে বেশি মেয়েটাকে অবলোকন করে গেল নীরবে। আফরা বার কয়েক দেখলেও ওর চাহনি, কিন্তু কোনো কথা বলল না। অস্বস্তি নিয়ে অন্যদিকে ঘুরে রইল। আফরাকে দেখায় ব্যস্ত হয়ে হঠাৎ ঘটে গেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। অভ্র অন্যমনস্ক ছিল বিধায় সামনের গাড়িটাকে খেয়াল হয়নি তার। হঠাৎ আফরার কথায় সামনে তাকিয়ে আর নিয়ন্ত্রণে আনতে পারেনি। দ্রুত আফরাকে এক হাতে জড়িয়ে বুকের সাথে মিশিয়ে নেয় সে, এবং অন্য হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে কোনো মতে পাশ কাটায়। কিন্তু সামনে খেয়াল না করায় সামনে গাছের সাথে হালকা ধাক্কা খায়। অভ্র কিছু বুঝে ওঠার আগে ঘটনাটি ঘটে যায়। আফরাকে শক্ত করে ধরে রাখে সে। আফরা ভয়ে ফোপাচ্ছে, কিন্তু অভ্রের হুঁশ নেই। মাথা ঠেকিয়ে রয়েছে স্টিয়ারিংয়ের ওপর। আফরার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওর ওপর থেকে অভ্রের হাত সরিয়ে আলতো সরে ডাকল, এই যে শুনছেন স্যার, শুনছেন আপনি? কিন্তু শুনল না। সে দুহাতে মাথা উঠিয়ে জোরে কেঁদে উঠল। অভ্রের মাথায় চোট লাগায় কপাল ফেটে রক্ত বের হচ্ছে। আফরা আটকে উঠল, কান্নার মাত্রা বেড়ে গেল। আশেপাশে তাকালো, কিন্তু কাউকে নজরে পড়ল না। কারো ফ্যাস ফ্যাস শব্দ কানে যাচ্ছে, কিন্তু চোখ মিলতে পারছে না অভ্র। তবুও বহু কষ্টে চোখ খুলল সে। আফরাকে কাঁদতে দেখে ওর মুখটা নিজের দুহাতে আদলে নিয়ে জড়ালো কণ্ঠে বলল, একদম কাঁদবে না, কান্না তোমায় মানায় না। বি স্ট্রং, ব্যথা পেয়েছ? আই অ্যাম সরি, আমি তোমাকে যত্নে রাখার আগে কষ্ট দিয়ে ফেললাম। আফরা কাঁদতে কাঁদতে বলল, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আপনার মাথা থেকে রক্ত ঝরছে, মাথার রক্তক্ষরণ দেখতে পাচ্ছ, অথচ বুকে যে তোমার নামে রোজ রক্তক্ষরণ হয় সেগুলো দেখতে পাও না। বলেই চোখ বন্ধ করে নিল।
আফরা অসহায়ের মতো তাকিয়ে রইল। কান্নার গতি বাড়ল। ততক্ষণে লোকেরা এসে জড়ো হয়ে গেছে। অভ্রকে কয়েকজন মিলে গাড়ি থেকে বের করে অন্য গাড়িতে বসিয়ে দিল। আফরাকে উদ্দেশ্য করে বলল, আপনি ভেতরে গিয়ে বসুন, কোলের উপর ওনার মাথাটা রাখুন। আফরা সেভাবে বসল। একজন পাশ থেকে বলল, ভাবি, আপনার ওড়না থেকে একখণ্ড কাপড় দিয়ে ভাইয়ের মাথা বেঁধে দিন। কথাটা শুনে আফরা চমকাল, কিন্তু পরক্ষণেই সত্যি সত্যি মাথাটা বেঁধে দিল। হসপিটালের বাইরে বসে আছে আফরা। ইতিমধ্যে অন্তুর মাও চলে এসেছেন। তিনি এসেই কান্না জড়িয়ে দিয়েছেন। অন্যদিকে প্রিন্সিপাল স্যারকে দেখে আরেক দফায় অবাক আফরা। কিন্তু পরক্ষণে অন্তুর বাবা বলে গলা জড়িয়ে কাঁদতে দেখে বুঝতে বাকি রইল না আজমল আহমেদ আর আবরার আহমেদ অব্রুর সম্পর্কে ভাবছিলে। অন্তুকে বুকে জড়িয়ে আছে আফরা। অভ্রের এই অবস্থার জন্য নিজেকে বারবার দোষী সাব্যস্ত করছে সে। সে ওকে পৌঁছে দিতে না গেলে এসব কিছুই ঘটতই না। অন্তুকে সান্ত্বনা জানালো। কিছুক্ষণ পর ডক্টর জানালেন, বেশি কিছু হয়নি, মাথায় চোট পেয়েছে আর পায়ে জায়গায় জায়গায় ছিলে গেছে। 2-4 দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ডক্টরের কথা শুনে স্বস্তির শ্বাস ফেলল সবাই। কিন্তু আফরা একটা জিনিস বুঝল না, তখন স্যার কি বলছিলেন ওকে। অভ্রের মাথার কাছে বসে আছে আফরা। অভ্রের এই অবস্থায় কেন যেন মন খারাপ হচ্ছে, তার ভালো লাগছে না। তখন এমন করছিলেন কেন উনি? এভাবে বেখেয়ালে যদি না থাকতেন তাহলে এসব হতো না। তাছাড়া ওনার সেই সময়ের ব্যবহার, কথাবার্তা সবকিছু ভাবাচ্ছে আফরাকে। তাহলে কি এসবের মধ্যে অন্য কিছুর ইঙ্গিত রয়েছে? অভ্র ঘুমিয়ে আছে সেই সুযোগে খুঁটিয়ে খুঁটিয়ে খানিকক্ষণ দেখল অভ্রকে। লোকটাকে মারাত্মক লাগছে। এই কপালের সাদা ব্যান্ডেজটা যেন ওনার সৌন্দর্য আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বলিষ্ঠ দেহ, মুখটা গোলাকার আকৃতির, সর্বদিক থেকে বিবেচনা করলে সুদর্শন বলা চলে। কিছুক্ষণ তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল আফরা। এভাবে তাকানো উচিত নয়। এমনিতে এসব প্যাচালে পড়ে অনেক দেরি হয়ে গেছে। ওর সাথে দেখা করতে এখানে এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাকিনি। হাত ঘড়িতে টাইম দেখিয়ে যাওয়ার জন্য দাঁড়ালো সে। তখনই আস্তে ধীরে চোখ খুলে তাকালো অভ্র। ওকে চোখ খুলতে দেখে দাঁড়িয়ে গেল সে। মৃদুকণ্ঠে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে স্যার? ভালো লাগছে। অভ্র একধানে তাকিয়ে রইল। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে আস্তে করে বলল, আমি ঠিক আছি, আপনার কোথাও লাগেনি তো? আফরা মাথা নেড়ে না জানালো। অব্র ঠোঁট চওড়া করে হাসল। তার যাই হোক না কেন, এই মেয়েটা ঠিক আছে এতেই খুশি সে। মাথাটা টনটন করছে তাতেও আফসোস নেই, কারণ এই যে চোখের সামনে এই সুস্থ মায়াময়কে দেখতে পেল, এতেই শান্তি। আফরা খানিক সময় চুপ থেকে বলল, আচ্ছা স্যার, আপনি ভালো থাকুন, আমি আসছি। আঙ্কেল বলেছেন একটু পরে আপনাকে বাড়ি নিয়ে যাবেন। ভালো থাকবেন আর নিজের যত্ন নিয়েন। অভ্র মন খারাপ হয়ে গেল নিমেষেই। মেয়েটা ওকে ভালো থাকার কথা বলছে, অথচ ওর ভালো থাকা না থাকা যে তার উপর ডিপেন্ড করছে সেটা বুঝতে চাইছে না। এই যে আরও কিছুক্ষণ কাছে বসে ভালোভাবে কথা বললে যে আমি মানসিকভাবে সুস্থ হয়ে যাব, সেটা কি বুঝবে সে? ওর উত্তরে অপেক্ষা না করে পিছন ফিরে গেল আফরা। অভ্র মনে মনে বলল, মেয়ে সবই বুঝো, শুধু তোমার এই আমিটাকেই বুঝো না। বাসায় এসে স্বস্তি মিলল না আফরার। তখনকার দৃশ্যগুলো বারবার চোখের সামনে ভেসে উঠল। ওই সময় অভ্রের আফরার খেয়াল রাখা, নিজেকে মৃত্যুর মুখে ফেলে ওকে সেভ করা সবকিছু দাগ কাটল মনে। আজকাল নিজেকেও বুঝতে পারে না আফরা। লোকটার প্রতি কেমন একটা টান অনুভব হয়। এই যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে, কষ্ট পাচ্ছে, এটা মোটেও ভালো লাগছে না তার। আচ্ছা, ওনার কি কষ্ট হচ্ছে? ঘুমিয়েছেন তো, নাকি ব্যথায় যন্ত্রণায় ঘুমাতে পারছেন না? এসব আকাশ পাতাল চিন্তা ভাবনায় কেটে গেল একটা নির্ঘুম রাত। কর্মব্যস্ততায় দিনগুলো বেশ ভালোই কাটছে সবার। আবারও ক্লাস শুরু হয়েছে আফরাদের। অভ্র এখন পুরোপুরি সুস্থ। রোজ ভার্সিটি যায়, ক্লাস নেয়, প্রিয়তমাকে দেখে চোখ জোড়ায়। মাঝে মধ্যে ক্লাসের বাহিরে কথাবার্তা বলে ব্যাস, এভাবেই চলছে দিন। এরই মাঝে বাসায় টিকতে পারছে না অভ্র। তাদের বউ চায়, এই ঘ্যানঘ্যানানির জন্য বাসায় আসতেও মন চায় না। পছন্দের কেউ হিসেবেও বলতে পারছে না, যদি ওনারা আফরাকে না মানেন। তাছাড়া আফরার সামনে অনেক কাজ, এগুলো ফেলে ওর পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু এগুলো কি করে বোঝাবে এদের, যেখানে এখনই ওই মেয়েটার মনের খবরই জানে না। আদৌ ওই মেয়ে তাকে মানবে কিনা সেটা নিয়ে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বে রয়েছে সে। তাই এ ব্যাপারে কাউকে বলতেও পারছে না।
আজ অভ্রের জন্য মেয়ে দেখতে যাবে। ফাইনাল বাসার সকলকে যেতে হবে। সবার জোড়াজুড়িতে অভ্রও রাজি হয়েছে। কনের সাথে কথা বলে কিছু একটা বলে বিয়েটা ভেঙে ফেলবে, সমস্যা হবে না। কিন্তু সমস্যা হলো, এভাবে কারো বাসায় যাওয়াটাও ভালো দেখায় না। বিয়ে যখন করবে না, তখন কেন যাবে? বড্ড অপরাধী লাগছে। তাই সে চুপিসারে ফোন হাতে নিয়ে এমার্জেন্সি বলে বেরিয়ে গেল। পেছনে অন্তুর বাবা মা সবার কথা কানে আসলেও আসছি বলে সে যে গেল, সন্ধ্যা হয়ে গেল আর ফিরল না। আফরার স্টুডেন্টের বাসা থেকে কিছুটা দূরে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে আছে অভ্র। আজ যে কোনো ছুতোয় ওকে পিক আপ করবে সে। কিছুক্ষণ মন ভরে দেখা হবে, তারপর খানিকক্ষণ কথাও বলতে পারবে। কিছুক্ষণ পর বের হতে দেখা যায় আফরাকে। ওকে দেখে গাড়িতে উঠে স্টার্ট দেয়। আফরা আস্তে ধীরে হাঁটা ধরায় সামনের পথে। হঠাৎ একটি গাড়ি ওর কাছ ঘেঁষে দাঁড়াতেই কপাল কুঁচকে তাকায় সে। গাড়ির কাছ নামিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, আপনি এখানে? আফরা তাকালো ভেতরে থাকা লোকটার মুখের দিকে। অভ্রকে দেখে মনে মনে খুশি হলো যেন। পাল্টা জবাবে বলল, এখানে টিউশনিতে এসেছিলাম। আসুন, আপনাকে পৌঁছে দেই। প্রয়োজন নেই স্যার, আমি যেতে পারবো। অভ্র আশাহত হল। যার জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকলো, সে এখন প্রত্যাখ্যান করল, মানতে পারল না। মুখ ভার করে আবারও বলল, আরে চলো। এবারের কথাটা ফেলতে পারল না আফরা। উঠে গাড়িতে বসল। নিজের সিট বেল্ট লাগিয়ে বসল সে। এই কদিন এটা পরিষ্কার লোকটাকে নিয়ে একটু বেশি ভাবছে সে। কারণে অকারণে তার ভাবনায় বিচরণ করে বেড়াচ্ছে। সে চাইলেও সরাতে পারে না। আর চোখে বার কয়েক দেখে আবার ঠিক হয়ে বসল। সবটাই দেখল অব্র, কিন্তু কোনো রিয়্যাক্ট করল না। বরং মৃদু হেসে নিজের কাজে মন দিল। আচমকা অব্র বলল, কাউকে চোরের মতো দেখতে হয় না মিস আফরা। সামনাসামনি দেখলেও কিছু মনে করবে না সে। আপনি সরাসরি দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে দেখার প্রয়োজন নেই, বলে আবারও হাসল। আফরা কথাটা শুনে লজ্জা পেয়ে গেল। উনি তাহলে সবটাই দেখেছেন? মাথা নিচু করে বসে রইল। পুরো রাস্তা কোনো কথা বলল না কেউ। কোনোভাবে সহজ হতে পারল না অভ্র আর না আফরা। ভার্সিটি প্রাঙ্গণে বসে গল্প করছে তিন বান্ধবী। আজকে তাদের গল্পের টপিক রোশান। ছেলেটা গতকাল সরাসরি আয়াতকে প্রপোজ করেছে। তাও আবার প্রেমের প্রস্তাব নয়, সরাসরি বিয়ের প্রপোজাল দিয়েছে সে। কিন্তু তখন আয়াত হ্যাঁ না কিছুই বলেনি। দৌড়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। রোশান সেখানে হা হয়ে বোকার মতো দাঁড়িয়েছিল। তারপর সিরাত আর আফরা তাকে আশ্বস্ত করে সেখান থেকে এসেছিল। কিন্তু আয়াতের কাছ থেকে কোনোরূপ উত্তর পায়নি তারা। এদিকে ভয়ে চিন্তায় রোশানের অবস্থা কাহিল। বন্ধুদের কথায় প্রপোজ তো করল, যদি না করে দেয় তখন কি হবে? যদি ওকে এড়িয়ে যায়, কথা না বলে, তখন তো দম বন্ধ হয়ে মারা যাবে। ওর ইগনোর নিতে পারবে না, কথা না বলে থাকতে পারবে না। এসব ভাবতে ভাবতে হতাশ সে। অনেকক্ষণ চুপ থেকে আফরা বলল, তোর ভাইয়াকে ভালো লাগে? হ্যাঁ, না, আমি নিজেই জানি না। পাশ থেকে সিরাত বলল, ঘোরাইয়া পেঁচিয়া না কইয়া সহজ সরল ভাষা ইউজ কর। আসলে আমি জানি না, শুধু জানি ওনাকে মানুষ হিসেবে আমার ভালো লাগে। ওনার কথা বলা, হাঁটা চলা, হাসি খুশি মুখ, এইসব ভালো লাগে আমার। আবার ওনার মুখে সামান্য চিন্তার আভাস টের পেলে খারাপ লাগে। জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কি হয়েছে? কিসের এত চিন্তা আপনার? আপনাকে চিন্তিত মানায় না। এই যে আজ সকাল থেকে ওনার মন খারাপ, কেমন দুশ্চিন্তায় চোখ মুখ শুকিয়ে গেছে। হয়তো এসব চিন্তায় ঘুমটাও হয়নি ওনার। দেখ, এসব চিন্তা আমার মাথায়, অথচ আমি নিজেও গতকাল ঘুমাতে পারিনি। সেটা নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই আমার। আবার মাঝে মধ্যে ওনাকে না দেখলে কষ্ট হয়। আমি শুধু এদিক ওদিক উকিঝুঁকি মেরে ওনাকে খুঁজি। পেয়ে গেলে আমি হাসি, শান্তি পাই। এসব কিছুর মানে কি আমি নিজেও জানি না। আবার এইগুলা আর কারোর প্রতি আসেও না। এই যে সেদিন উনি একটা মেয়েকে নিয়ে পুরো কলেজ ঘুরলেন। মেয়েটা ওনার কাছাকাছি ছিল। দুজনেই হাত ধরে হাঁটাহাঁটি করল। এইসবগুলো আপনাকে পুরো একটা রাত ঘুমাতে দিল না। টের পেলাম ওনার উপর রেগে গেছি আমি। অভিমানও জমল বেশ। পরদিন যখন সামনে এসে দাঁড়ালেন, কেন যেন মনে হলো কয়েকটা কড়া কথা শুনিয়ে দেই। তার আগেই তিনি জানালেন, মেয়েটা তার খালাতো ছোট বোন, কলেজ দেখতে এসেছে। তখন নিজের কাছে নিজেকেই খারাপ লাগছিল। এবার তোরাই বল, এসবের মানে কি? আয়াতের সহজ সরল স্বীকারোক্তি। আফরার সিরাত দুজনে তাকিয়ে রইল ওর মুখের দিকে। সিরাত খানিকক্ষণ পর বলল, দোস্ত, তুই ওনাকে ভালোবাসিস, নইলে এত চিন্তা,
জেলাটি কিচ্ছুটি আসত না। আফরা বলল, ও বুঝল না। আর তুই বুঝে গেলি? এসবের মানে প্রেম ভালো লাগা। হুম, কারণ আমি তোদের মতো গাধি না। ভালোবাসা না থাকলে একটা ছেলের জন্য একটা অ্যাডাল্ট মেয়ের এত দুশ্চিন্তা হতো কেন? ভালোবাসা আছে বলেই এমন হয়। আফরা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। ও তো ইদানিং একটা মানুষকে নিয়ে চিন্তা করে। তাকে না দেখলে বুকে চিনচিন করে, আবার কাছাকাছি থাকলে বুকের ভেতর টিপটিপ শব্দটা বেড়ে যায়। চোখের সামনে থাকলে অকারণেই মনটা ভালো হয়ে যায়। তাহলে কি সেও নাকি ভালোবাসে? আর ভাবতে পারল না আফরা। এবার আয়াত বলল, দোস্ত, তোরা বল, এবার আমি কি করব? ভালোবাসলে বউ হতে চাইলে হ্যাঁ বলবি, নইলে না করে দে। আয়াত করুণ চোখে তাকালো সিরাতের মুখের দিকে। অপরদিকে আফরা ওর মুখ দেখে ঠোঁট টিপে হাসল। দূরে দাঁড়ানো রোশানকে দেখে আয়াত বলল, ওই দেখ, কোন চিপা থেকে আমাদের দেখছে। চোখ মুখ দেখ, দেখলে যে কেউ পাগল বলবে। আজ মনে হয় গোসল খাওয়া দাওয়া সব বাদ দিয়ে কালকের জামা পরেই চলে এসেছে। মুহূর্তেই হেসে উঠল সবাই। ওদিকে লক্ষ্য করে দেখল দৈতলায় আড়াল থেকে ওদের দিকে তাকিয়ে আছে। আফরার সিরাত দুষ্টুমি করে হাত নাড়িয়ে হাই জানালো। সাথে সাথে ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে সেও হাই বলল। আবার অট্টহাসিতে ফেটে পড়ল সবাই। সিরাত হাসতে হাসতে বলল, আমাদের না বইন, উনি তোকে দেখছিলেন। ভালোই হলো, সিনিয়র ভাইয়ের সাথে প্রেম। এবার আফরা বলল, যাও যাও, দুজনে গিয়ে সব মিটমাট করে ফেলো। কথাটা বলতে না বলতেই সামনে হাজির রোশান। ওকে দেখে সিরাত আয়াতকে হাত ধরে নিয়ে সামনে দাঁড় করিয়ে দিল। আফরা বলল, এই নিন, আপনার উডবি বউকে 10 মিনিটের জন্য আপনাকে দিয়ে গেলাম। সব ঠিকঠাক করে নিন। শর্ত একটাই, আমাদের এতিম করে সারাদিন ওর সাথে চিপকে থাকতে পারবেন না। 10 মিনিট পর আমাদের বন্ধু আমাদের ফেরত দিয়ে যাবেন। লাজুক হাসল রোশান। মাথা চুলকাতে চুলকাতে আয়াতের মুখের দিকে তাকালো মেয়েটা। লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আছে। রোশান হাসি মুখে বলল, আমারও তো সময়ের প্রয়োজন নেই। ভালোবেসে ভরসা করে যদি আমার সাথে 5 মিনিটও কাটায়, সেই 5 মিনিটই আমার কাছে সারা দিনের প্রশান্তি। তোমাদের কাছে কৃতজ্ঞ আমি। চিন্তা করো না, তোমাদের বন্ধু তোমাদেরই থাকবে। বন্ধুতে কখনো ভাগ বসাবো না আমি। সিরাত আর আফরা বসে কথা বলছিল। তখন পিয়ন এসে জানায় অব্র আফরাকে ডাকছে। আফরা মুখ কাচুমাচু করে তাকায়। ওনার তোকে ডাকার কথা নয়, কেননা এখন কেট হয় না। তাছাড়া অন্য কোনো কারণও চোখে পড়ে না। তাহলে ওর ভাবনার মাঝে পিয়ন বলল, তাড়াতাড়ি চলুন। আর হ্যাঁ, একা যেতে বলেছেন। আফরাও উঠে দাঁড়ালো। সিরাতকে বলে চলে গেল পিয়নের পিছু পিছু। অনুমতি নিয়ে ভেতরে ঢুকল আফরা। অভ্র চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। আফরা ওর মুখের দিকে তাকিয়ে ভরকে গেল। কেমন মনমরা হয়ে আছে সে। আফরার মুখ ভার হলো খানি। চুপ থেকে বলল, স্যার, আমাকে ডেকেছেন? অব্র চোখ খুলে তাকালো। পিঙ্ক কালার স্যালোয়ার কামিজে মেয়েটাকে অপরূপা লাগছে। দেখে ইচ্ছে করছে একটুখানি ছুঁয়ে দিতে, কিন্তু ও ছোঁয়ার পূর্বেই অন্য কেউ ছুঁয়েছে ওকে। মনে পড়তেই মাথায় রক্ত চড়ে গেল। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কড়া গলায় বলল, কাজ ছিল, এখন শেষ, বেরিয়ে যাও। আফরা অবাক হলো। কেমন করে তাকিয়ে রইল। ও যাচ্ছে না দেখে রাগটা যেন ধপধপ করে আরো বেড়ে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, যাচ্ছ না কেন? যাও এখান থেকে, নলে এমন কিছু ঘটিয়ে ফেলবে যার জন্য পরে আফসোস করবে। চলে যাও এখান থেকে। এত কঠিন ব্যবহারে আফরার চোখের কোণে পানি জমাট হল। শেষের কথাটা এত জোরে বলল যে কেঁপে উঠল সে। ভেবে পেল না এত রুড বিহেভের কারণ কি। যেচে ডেকে এনে এমন ব্যবহার একদম আশা করেনি। চোখের জল মুছে দ্রুত পায়ে প্রস্থান করল। ও যাওয়ার পর টেবিলে জোরে ঘুষি মারল অব্র। মেয়েটাকে কাঁদাতে চায়নি বলেই তখন যেতে বলেছিল। কিন্তু ওই মেয়ে কি আর কথা শোনার মেয়ে, নাকি যে কথা শুনবে? সব বুঝো, আমায় বুঝো না কেন? এ যে এখন যদি আমার সামনে থাকতে, তাহলে রেগে চড় থাপড় বসাতে দুবার ভাবতাম না। কারণ এখন আমার মাথায় আগুন জ্বলছে। কি করব কোনো হুঁশ নেই। কিন্তু সেটা বুঝলে না ভুল, বুঝে চলে গেলে। পাশাপাশি বসে আছে আয়াত আর রোশান। রোশান বলল, তুমি আমাকে কবে থেকে পছন্দ করো? আর পছন্দ যদি করেই থাকো, তাহলে কালকে এমন করলে কেন? জানো, গতকালের ওই ঘটনার পর একটুও শান্তি পাইনি। পুরো রাত ঘুমায়নি। খালি মনে হয়েছে এই বুঝি তুমি হারিয়ে গেলে। প্রপোজ করলে ভুল করলাম, নয়তো অন্তত ফ্রিলি কথাবার্তা বলতাম।
এতেই শান্তি লাগতো। আরও কত কি, কবে থেকে জানি না, তবে ভালো লাগতো। আপনাকে নিয়ে এভাবে কখনো ভাবিনি। গতকাল আপনার প্রস্তাবের বিপরীতে কি বলা উচিত বুঝতে পারিনি। সারা রাত ভেবেছি, ভেতর থেকে একটাই উত্তর আসছিল, আপনাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। আজ বন্ধুদের সাথে কথা বলে বুঝলাম, সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন কবে কখন কিভাবে হলো কিচ্ছু জানি না। রোশান হাসল প্রশান্তির হাসি। হাসি মুখে বলল, অত শত জানা লাগবে না, আমাকে ভালোবাসলে আমি খুশি। আয়াত সারা জীবন পাশে থাকবে তো? কখনো আমাকে মাঝ রাস্তায় বিরহে ডুবিয়ে পালাবে না তো? আমার নিঃশ্বাস থাকতে তোমার সাথে বেইমানি করব না। চাইলে বাবাকেও পাঠাতে পারি। এখন বিয়ে না হলে কথাবার্তা বলে রাখবে, যাতে তোমার এটা মনে না হয় আমি টাইম পাস করছি। আয়াত অবাক হয়ে তাকিয়ে রইল। এমন কথাগুলোর বিপরীতে কি বলা উচিত বুঝে উঠতে পারল না সে। মনে মনে বুঝে নিল, ভুল কাউকে সিলেক্ট করেনি সে, একদম ঠিকঠাক সঙ্গী পেয়েছে। কেউ যে চেয়ে কষ্ট পেতে চায় না, আমিও চাই না আপনাকে হারাতে, আপনাকে কষ্ট দিয়ে সেই কষ্টে ধুকে ধুকে মরতে। এবার আপনার যা ভালো মনে হয় করেন, তবে আমি পড়ালেখা শেষ করতে চাই। ঠিক আছে, আমাদের টাইম শেষ, চলো। সত্যি সত্যি 10 মিনিটের মাথায় আয়াতকে নিয়ে সেই জায়গায় হাজির হয়েছে রোশান। সিরাতের কাছে ওকে পাঠিয়ে দিয়ে বলল, রোশানি কথার খেলাপ করে না, দিয়ে গেলাম তোমাদের বন্ধু আর আমার প্রাণ পাখিকে। দুইজোড়া চোখ অবাক হয়ে তাকিয়ে রইল রোশানের যাওয়ার দিকে। ছেলেটা সত্যি কথা রাখল। ওরা তো ভেবেছিল আজ আর আয়াতের দেখা পাওয়া যাবে না। এটা কি হলো? আজ দুদিন আপনার সাথে দেখা নেই অব্রের। ভার্সিটি যায়, কিন্তু অব্রের ক্লাস করে না। নানান তালবাহানায় বেরিয়ে যায় সাথে সিরাত, আয়াত। তিনজনে বসে নির্জনে গল্প করে, নয়তো ফুচকা খায়। আয়াত মাঝে মধ্যে রোশানের সাথে সময় কাটায়, আবার খুব বেশি নয়, অল্প কিছুক্ষণ, এতেই দুজনে খুশি। অব্র নামক মানুষটার উপর ব্যাপক অভিমান হয়েছে তার। সেদিনের ব্যবহার কিছুতেই ভুলতে পারছে না। আশ্চর্যের বিষয় হল, অব্র ওর সাথে দেখা সাক্ষাতের কোনো চেষ্টা করছে না। এতদিন অভ্রের ব্যবহারে আফরার মনে হয়েছিল হয়তো লোকটা তার প্রতি দুর্বল, কিন্তু এই দুদিনে পরিষ্কার ওনার কোনো অনুভূতি নেই, সব একপাক্ষিক। নিজের মনকে এই ওই বোঝায়, কিন্তু মন কি আর বুঝে সেসব কথা? আজ আয়াত ক্লাসে ঢুকেছে বলতে আটকে গেছে, বেরোতে পারিনি। ততক্ষণে অভ্র চলে এসেছে ক্লাসে, তাই সিরাতও আড্ডা মারছিল। কিছুক্ষণ পর মুখ ভোতা করে ওদের কাছে এসে ধপ করে বসে বলল, দোস্ত, জানিস স্যার অসুস্থ। হাতে দেখলাম মোটা ব্যান্ডেজ। অনেকে জিজ্ঞেস করলো, উনি বললেন অ্যাক্সিডেন্ট। চোখমুখ দেখেও ভালো ঠেকল না। এই যে আমরা ক্লাস করলাম না, তাও কিছু জানতে চাইলেন না, বরং নিজ মনে কিছুক্ষণ ক্লাস নিয়ে বললেন, সরি, আমি পারছি না আজ ক্লাস নিতে, বিরক্ত লাগছে, মাথা ব্যথা করছে, ক্লাসে মন বসছে না। তারপর চলে গেলেন, কেউ কিছু বুঝলাম না। দুজনেই অবাক হলো ওর কথা শুনে। পড়াশোনা নিয়ে সিরিয়াস লোকটা এমন করলো ভাবতেই অবাকের চরম পর্যায়ে পৌঁছালো তারা। কিছুক্ষণ পর সিরাত গুঁতো মেরে বলল, ওই তো স্যার বেরিয়ে যাচ্ছেন, এই দেখ, আমাদের দিকে তাকিয়ে আছেন, হয়তো ক্লাস ফাঁকি দিয়েছে, সেটা বুঝতে পেরেছেন। আফরা তাকালো সেদিকে, সত্যি হাতে ব্যান্ডেজ করা। ও তাকাতেই দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো অব্র। কেমন অগোছলা লাগছে, মাথায় বারবার হাত বুলাচ্ছেন, হয়তো বেশি মাথা ব্যথা করছে। আয়াত বলল, চল, স্যারকে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। আফরা না বলে বসে রইল। ওরা দুজনে টেনে হিসড়ে নিয়ে গিয়ে দাঁড়ালো অব্রের পেছনে। ও হাত মশরামশরি করেও হাত ছাড়াতে পারছে না। অব্র পেছন ফিরতে গিয়ে বুকের সাথে ধাক্কা খেল কেউ। ধাক্কায় কিছুটা পিছিয়ে গেল আফরা। অভ্রও চমকে গেল। সামনে আফরাকে দেখে চোখ সরিয়ে নিল। সিরাত বলল, স্যার, আপনি কি অসুস্থ? দেখে কি মনে হয়? আয়াত বলল, দেখে তো মনে হয়। হুম, অসুস্থ। বাইরেটা দেখে সবাই বুঝতে পারে, কিন্তু ভেতরকার খবর কেউ রাখে না। দেহে মনে সবখানে অসুস্থতা আমার। যে সারাতে পারবে তার পাত্তা নেই, আর যারা পারবে না তাদের যত চিন্তা উৎকণ্ঠা। আসছি বলে আর একটা মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল। শেষের কথাগুলোই সবাই যেন আহাম্মক বনে গেল। তবে কি স্যার প্রেম করছেন? চাকা খেয়ে হাত কেটেছেন? এসব ভাবনায় মনটা হু হু করে কেঁদে উঠল আফরার। তাহলে উনি অন্য কাউকে ভালোবাসেন। হয়তো ব্রেকআপ হয়েছে সেদিন, তাই এত রুড ব্যবহার করলেন। আর এখন সেই শোকে এই অবস্থা ওনার। আজ বেশ বুঝল, একতরফা ভালোবাসা অন্যায়, ঘোর অন্যায়। আর সেই অন্যায়টা সে অলরেডি করে ফেলেছে।
এখন না আছে ফেরার রাস্তা, আর না আছে পালানোর রাস্তা। মাঝখানে দম আটকে মরতে হচ্ছে তাকে। আফরাদের বাসায় বসে আছেন আজমল সাহেব, ওনার স্ত্রী মমতা বেগম ও একমাত্র কন্যা অন্ত। মূলত এখানে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন তারা। তাদের ছেলের জন্য আফরা নামক মেয়েটিকে পুত্রবধূ করতে এসেছেন। অন্তু দারুণ মুডে আছে। তার ভাইয়ের যে কারোর সাথে ইন্টিপিন্টু আছে, সে বেশ ভালোভাবেই টের পেয়েছে। কিন্তু মেয়েটা যে আফরা, সেটা বুঝতে পারেনি। গতকাল রাতে কথায় কথায় জেনে নিয়েছে যেটা অব্র বলতে চায়নি, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেছে। ব্যাস, অন্তু কি আর পাইকে? সকালবেলা বাবা মাকে সবটা বলে এখানে নিয়ে এসেছে। যদিও আফরাকে অপছন্দ নয়, তাদের ছেলের পছন্দ, তার সুখে সবার আগে প্রায়োরিটি দিচ্ছেন। আফরার মায়ের হাতের ওপর হাত রেখে মমতা বেগম বললেন, আপা, আমরা আপনার মেয়েকে চাইতে এসেছি। আমাদের মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, তাই এ ব্যাপারে এগোতে চাইছি। আপনার যদি আপত্তি না থাকে তাহলে খুব শীঘ্রই 4 হাত এক করে দিতে চাই। আফরার মা এই প্রস্তাবে খুশি হলেন, কিন্তু মেয়ের দিকে ভেবে বললেন, দেখুন, এতে আপত্তি করার কিছু নেই। অব্র বাবাকে আমি দেখেছি, বরাবরই নম্র ভদ্র, এখানে অপছন্দের কিছু নেই। কিন্তু সমস্যা হলো আমার মেয়ে, সে এখন বিয়ে করবে না। তবে আমি কথা বলবো, যদি রাজি না হয় তাহলে কিন্তু আপা সমস্যা নেই, আমরা অপেক্ষা করব হবে। যদি ওর অন্য কাউকে পছন্দ হয় সেটা ভিন্ন কথা। আফরার মা ভরসা পেলেন, এইবার যে করে হোক ওর বিয়েটা দিতেই হবে। কতদিন এভাবে মেয়েকে নিজেদের স্বার্থে ব্যবহার করবেন? একদিন একদিন তো পরের ঘরে দিতেই হবে। তাহলে এখন কেন নয়? আফরাকে বিয়ের ব্যাপারে এখন অবধি কিছু বলতে পারেনি ওর মা, কিন্তু অন্তু ফোন করে সবটা জানিয়েছে। কথাগুলো শুনে কিছুক্ষণ ধম মেরে বসেছিল। আজকের ব্যবহারটা যদি ঠিকঠাক হতো, যদি নমনীয় হতো, তাহলে সব থেকে বেশি খুশি হতো। কিন্তু না, ওনার কথায় স্পষ্ট উনি অন্য কাউকে ভালোবাসেন। যার মনেও নেই, সেখানে দ্বিতীয় অপশন হয়ে ঢুকতে চায় না। হলে পুরোটা ওর, নইলে এক বিন্দুও চায় না। চোখমুখ কঠিন করে বলল, আম্মু, অব্র স্যারের ফ্যামিলি নাকি বাড়িতে এসেছিলেন, ওনাদের মানা করে দাও। আমি এখন বিয়ে করব না। আর ওনার ছেলেকে তো নয়ই। কেন বিয়ে করবে না শুনি? ছেলেটা খারাপ নাকি? ফ্যামিলি কোনটা? অত শত জানি না। শুধু জানি আমাকে আরিফের ভবিষ্যৎ গড়ে দিতে হবে, নিজে প্রতিষ্ঠিত হতে হবে। এসবের আরও সময় পড়ে আছে। যুক্ত সমস্যা নেই, ওনারা অপেক্ষা করবেন। শুধু তুই মত দিলে আকদ আবিন করে রাখা হবে। তারপর তুই যখন চাইবি, অনুষ্ঠান করে পাঠানো হবে। আম্মু, তুমি বুঝতে চাইছো না কেন? এই বিয়েই আমি করব না। বিয়ে তোমাকে করতে হবে। করব না। আম্মু, আমায় মেরে ফেলো, তবু এমন কিছু বলো না যা আমি করতে পারবো না, প্লিজ। তাছাড়াও উনি একজনকে ভালোবাসেন, সেখানে আমি ঢুকে অপরাধী হতে পারবো না। অব্র কাউকে ভালোবাসে? আফরা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তারপর বললেন, এতে কান্নাকাটির কিছু ছিল না। এতক্ষণ এটা বলে দিতে পারতিস। আচ্ছা, ওনারা যে বললেন ওর কোনো আপত্তি নেই, ওনাদের পছন্দই ওর পছন্দ। উফ, থাক না এইসব, ভেবে লাভ নেই। হয়তো বাবা মাকে বলতে পারিনি, তাই। যাগে, জেনে বুঝে এসবের মাঝে যেতে পারবো না। সরি আব্বু, আসলে আমার হয়তো বোঝার ভুল ছিল। ভাইয়া বলল আফরাপুর কথা, তাই আমিও বলেছি। কিন্তু এখন দেখি আপু প্রস্তাব ফিরিয়ে দিল। উল্টো ভাইয়া নাকি অন্য কাউকে ভালোবাসে। বাসায় ঢুকতে না ঢুকতেই অন্তর্মুখে এমন কথা শুনে চমকে তাকালো অব্র। বিস্মিত হয়ে বলল, কি, তোমরা ওদের বাসায় প্রস্তাব পাঠিয়েছ? কি বলেছ ওই মেয়ে? আজমল সাহেব মুখ ভার করে বললেন, কি আর বলবে, বলেছে তুমি যাকে পছন্দ করো সে ও নয়, অন্য কেউ। তা জেনে বুঝে কারো মাঝখানে সে আসতে চায় না, প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। অন্তর দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, কাজটা ভালো করিসনি অন্ত। আর তোমরাও আমাকে না জানিয়ে ওই বাড়িতে কেন গিয়েছিলে? একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? ওর মা বললেন, না, মনে করিনি। যে ছেলে বিয়ে করবে করবে বলে করছে না, পছন্দ আছে কিনা খোলাসা করে না, আবার অন্তুর কাছে স্বীকার করে সে ওই মেয়েকে ভালোবাসে, সেটা শোনার পর আমরা চুপ করে আঙ্গুল চুষতে পারি না। আমাদের বৌমা চায়, যাকে পছন্দ করিস তার ঠিকানা দে। অব্র হাসল মায়ের কথায়। রাগটা তার কমে এসেছে বর্তমানে, তাই হাসি মুখে বলল, তোমার বৌমা তোমাদের ফিরিয়ে দিয়েছে, এবার দেখি আমাকে ফিরায় কি করে। আর একটা মুহূর্ত না দাঁড়িয়ে আবারও বেরিয়ে যায় সে। সকলে আহাম্মক বনে গেল ওর কথায়।
তাহলে মেয়েটি আফরাই? এবার একটা দ্বিগুণ হচ্ছে অব্র। চেয়েছিল সেদিনের জন্য কাল পরশু ক্ষমা চেয়ে সব মিটমাট করে নেবে, কিন্তু এখন দেখছি কাহিনী অন্যদিকে যাচ্ছে। ওই মেয়েকে এভাবে ঘোরানোর জন্য কঠিন শাস্তি দিবে এবার। টিউশনি করে সবে বেরিয়েছে আফরা, তখনই কোথা থেকে একটা গাড়ি এসে থামল ওর সামনে। আফরা তাকাতে দেখল অব্র চোখ ফিরাতে যাবে, তখনই চৌ মেরে কোলে বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় হতবাক হতবিহবল। এত দ্রুত সবকিছু হলো যে কিছুই বোধগম্য হলো না তার। শুধু টের পেল ওর গাড়ির ওপর থুতনি রেখে পেটে দুহাতে জড়িয়ে ধরে আছে অভ্র। ঘন ঘন নিঃশ্বাস আশ্রে পড়ছে ওর ঘাড়ে। লোকটার কাছ থেকে ছুটার জন্য আশপাশ করছে সে, কিন্তু পারছে না। দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন আমাকে। এভাবে অসভ্যতামি করছেন কেন? একজন টিচার হয়ে ছাত্রীর সাথে অসভ্যতা করতে লজ্জা লাগছে না? অব্র তৎক্ষণাৎ কোনো শব্দ খরচ করল না, নিজের কাছ থেকে ছাড়িয়ে ফ্রন্ট সিটে বসালো। আফরান নামতে গিয়ে বন্দী হলো শক্তপোক্ত হাতের থাবায়। বার কয়েক নামতে গিয়েও পারল না। ততক্ষণে গাড়ি লক করে নিয়েছে সে। চুপচাপ কথা না বলে দ্রুত স্টার্ট দিয়ে পাড়ি দিল অজানা গন্তব্যে। জনমানবহীন শূন্য শহরের কোলাহল হতে মুক্ত নদীর তীরে বসে আছে এক কপত কপতি। ছেলেটা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। অন্যদিকে মেয়েটি রেগেমেগে বসে আছে। সারা রাস্তা বকবকানি হুমকি ধামকিতেও কোনো কিছুতেই কাজ হয়নি। একটা কথা বলেনি অব্র। সে নিজের মতো ড্রাইভ করতে করতে এসেছে। ক্লান্ত হয়ে এখন চুপ করে আছে আফরা। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর অব্র বলল, শুনলাম তুমি নাকি আমাকে রিজেক্ট করেছো। কথাটাই কোনো ভাবান্তর হলো না আফরার। ঠায় বসে রইল সে। কোনো কথা বলবে না এতক্ষণ, কোনো প্রশ্নের উত্তর পায়নি। তাহলে এখন কেন দেবে? দেবে না উত্তর। অব্র ফুস করে শ্বাস ছাড়ল। তারপর আবার বলল, আমি নাকি কাকে ভালোবাসি? প্লিজ, সেই মানুষটার নাম বলবে? আফরা ওর দিকে তাকালো। তাকিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, সেটা আপনি জানেন না? আমি কি করে বলবো? কেন? তুমি এত কিছু জানো, অথচ এটা জানো না তার নাম কি? না, এসব কিছু জানি না। এহেন উত্তরে এতক্ষণ ধরে আটকে রাখার রাগটা বেড়ে গেল এবার। রেগে ওর বাহু চেপে ধরে বলল, জানো না? তাহলে কি জানো তুমি? জানো না যখন, তখন আমার বাবা মাকে এসব কথা বলেছ কেন? হাত ঝাড়া দিয়ে সরিয়ে বলল, ওনারা প্রস্তাব দিয়েছেন, তাই মানা করেছি, এবং যেটা জানি সেটা বলেছি। কি জানো তুমি? এই যে আপনি একটা মেয়েকে ভালোবাসেন, তার সাথে সদ্য ব্রেকআপ হয়েছে, সেজন্য সেদিন আপনি আপসেট থাকায় আমাকে ডেকে মিসবিহেভ করলেন, তারপর হাত কাটলেন, দেবদাস হয়ে পাগল হয়ে ঘুরে বেড়ালেন। এসব কিছু দেখে আন্দাজে বলেছি। উত্তর শুনে হাসল সে। রাগটা নিমেষে উধাও হয়ে গেল। হাসি মুখে বলল, মেয়েটার শোকে পাগল হলাম, হাত কাটলাম, এতটুকু আন্দাজ করতে পেরেছ। আর এটা আন্দাজ করতে পারোনি যে সে মেয়েটার কেউ নয়, স্বয়ং তুমি মিস সাইদা আফরা। অভ্রের মুখে নিজের নাম শুনে চমকে তাকালো আফরা। কথাটা যেন বিশ্বাস হচ্ছে না তার। স্যার, কি বললেন? ভাবতেই সুখ সুখ অনুভূতি হলো তার পরক্ষণেই। তখনকার ব্যবহার মনে হতেই আবার মুখ ঘুরিয়ে নিল। অব্র হাসল। দোহাতে মুখটা তার আদলে নিয়ে বলল, তখনকার ব্যবহারের জন্য সরি। আসলে তোমাকে ওই ছেলেটার সাথে পড়ে যেতে দেখে তোমাকে ডেকেছিলাম। তারপর রোশানের সাথে কথা বলা, ওই সব কিছু নিতে পারছিলাম না। অনেক বেশি রেগে গিয়ে এমন করেছি। তারপর দূরত্ব টানলাম, ভাবলাম দূরেই ভালো। কিন্তু ততক্ষণে তুমি আরো দূরে চলে গেলে। ভাবলাম হয়তো আমার রাগ ভাঙাবে, যদিও এটা ভাবা নিতান্তই আমার বোকামি ছিল। তবুও আশা করেছিলাম। তারপর সেদিন ভার্সিটি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হাতে লেগে হাত কেটে যায়। ওখান থেকে ক্লাস নেওয়া টাফ ছিল, তাই বেরিয়ে এলাম। আফরা চোখ বুজে নিল। সে যেন বাস্তবে নেই। সবকিছু কেমন কল্পনা ক্ষণিকের ভ্রম মনে হচ্ছে। সত্যি অব্রসারও তাকে ভালোবাসে? এটা সত্যি নিজের কাছে নিজেই প্রশ্ন রাখল সে। অব্র হাত নামিয়ে সামনে তাকিয়ে বসে আবারও বলল, একজন টিচার হয়েও তোমার প্রতি আমার দুর্বলতা এটা মানতে পারিনি, তাই প্রথমে এদিকে পা দিইনি। তোমাকে ভার্সিটিতে অনেকবার দেখেছি, কিন্তু কখনো সেরকম চাহনি ছিল না। কিন্তু পরপর দুবার যখন তোমার কাছাকাছি গেলাম, তখন থেকে কেমন একটা টান ভালো লাগা কাজ করলো। তাও এড়িয়ে গিয়েছি। আবার তোমাকে অন্য কারো সাথে দেখে ভেবে নিয়েছি হয়তো অন্য কাউকে ভালোবাসো, তাই দূরে গেলাম। কিন্তু যখন জানলাম তুমি কাউকে ভালোবাসো না, তখন আর এসব দ্বিধাবোধ দিয়ে থাকতে পারলাম না। তোমাকে আমার চাই, আমার ভালোবাসার বন্দিনী হিসেবে হৃদয় নামক কারাগারে বন্দি করতে চাই।
তুমি কি আমার ভালোবাসায় বন্দী হবে? আফরা অবাক হয়ে শুনল। চোখের কোণে সুখের অশ্রু ভর করল। তারপর জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদু স্বরে বলল, তখন অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে কারো সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। তখন দেখেছেন? আমি দেখেছি। কিন্তু এটা মাথায় আসেনি আপনি এর জন্য সত্যিটা না জেনে রেগে ওভাবে আমাকে বাহিরে বের করে দিলেন, বলে গাল ফুলালো। অব্র হাসল, আলতো হাতে জড়িয়ে নিল বুকে। তারপর বলল, সরি বললাম তো। আচ্ছা, কি করলে রাগ ভাঙবে বলো তো দেখি? তাছাড়া তোমার কি মত আছে বললে না তো? ভালোবাসো আমায়? আফরা চুপচাপ ওর বুকের সাথে মিশে রইল। নড়াচড়া করল না, লজ্জায় মাথাও তুলল না। শুধু ঠোঁটের কোণে হাসি দেখতে পেল অব্র। এতে যা বোঝার সব বুঝে নিল সে। তারপর বলল, মৌনতা সম্মতির লক্ষণ। তবে কি তোমার মত আছে ধরে নেব? এবারেও কথা বলল না সে। চুপচাপ ওর বুকের সাথে মিশে রইল। অব্র হাসল প্রাপ্তির হাসি। তারপর বলল, এত কষ্ট না দিলেও পারতে। লুকিয়ে লুকিয়ে ভালোবাসো, আবার কষ্ট দাও। হুঁ, একদম আমায় দোষারোপ করবেন না। আমি কি তখন জানতাম নাকি আপনি আমায় ভালোবাসেন আর সেই জন্যই রাগ ঝাড়ছেন? তাছাড়া কষ্ট কি আমি কম পেয়েছি? বরং আপনার থেকে বেশি। একটা দিনও ঘুমাতে পারিনি, শুধু এটা ভেবে কষ্ট হচ্ছিল। আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে। সে আমার না, অন্য কারো। এটা ভাবা কতটা কষ্টের সেটা আপনি বুঝবেন না। কথাগুলো বলতে বলতে গলা ধরে আসলো আফরার। অব্র শক্ত করে জড়িয়ে ধরে বলল, কে বলেছিল তোমাকে বেশি বুঝতে? খোলামেলা কথা বললেই পারতে। বলিনি, ভয়ে লজ্জা সংকোচে। আমার ফ্যামিলির অবস্থা সবকিছুই আপনার জানা অজানা নয়, তাই এই সম্পর্কে এগোতে পারিনি। এখন অনেক দায়িত্ব আমার। আরিফের পড়াশোনা, সবকিছু আমাকে সামলাতে হবে। অব্র আফরার হাতের ওপর হাত রেখে বলল, চিন্তা করো না, আমি সবসময় সব পরিস্থিতিতেই তোমার পাশে থাকব। তুমি এখন যেমন তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে, পরেও তেমনি করবে, আমি বাধা দেব না। আফরা অবাক হয়ে তাকিয়ে রইল। এতদিন ধরে ওর ধারণা ছিল কেউ এমন মানবে না, তাই বিয়ে করতে চায় না। কিন্তু অব্র এত সহজে মেনে নেবে বুঝতে পারেনি। ছলছল চোখ নিয়ে বলল, আপনি এতটা ভালো কেন? অব্র হাসল। তারপর ওর কপালে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। প্রথমবার কোনো পুরুষের স্পর্শ পেয়ে কেঁপে উঠল সে। আবেশে চোখ বুজে রইল। অব্র জড়িয়ে নিল ওর শক্তপোক্ত বুকে। দেখতে দেখতে কেটে গেল আরও বেশ কিছুদিন। অনার্স তৃতীয় বর্ষের এক্সাম শেষ আফরার। দুজনে মিলে চুটিয়ে প্রেম করছে তারা। দুই পরিবার মিলে কথা বলে কথা পাকাপাকি করে রেখেছে। আজকে ওদের এঙ্গেজমেন্ট, তার কিছুদিন পরে বিয়ে। অব্রের জেদের কাছে হার মানতে হয়েছে আফরাকে। ওর জন্যই এখন বিয়ে করতে হচ্ছে তাকে। এতে সেও অসুখী নয়, কারণ বিয়ের পর ওর ফ্যামিলির দায়ভার। তার এতে কারো আপত্তি নেই। এজন্য অব্রের প্রস্তাবও মেনে নিয়েছে সে। আয়াতার রোশানের আকদ কাবিন হয়ে গেছে গত মাসে। পড়াশোনা শেষ হলে অনুষ্ঠান করে ঘরে তুলবে সে। সিরাত এখনও সিঙ্গেল, তার মনমতো কোনো ছেলে এখনও মেলেনি। এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শেষ হয়েছে ভালোভাবে। আফরার অব্রকে নির্জনে কিছুটা সময় স্পেন্ড করার জন্য অন্ত ব্যবস্থা করে দিয়েছে। আফরাকে সামনে দাঁড় করিয়ে যেভাবে এসেছিল সেভাবে ধপাধপ পা ফেলে চলেও গেছে। অভ্র অপলক তাকিয়ে আছে আফরার দিকে। আজকে মেয়েটাকে অপরূপা লাগছে। খয়েরি রঙের লেহাঙ্গা, ভারী মেকআপ আর অলংকারের দারুণ মানিয়েছে। আফরাও তাকিয়ে আছে অভ্রের দিকে। ওপর সাথে ম্যাচিং কালারের ব্লেজার, ঠোঁটের কোণে হাসি দারুণ লাগছে। আফরাকে বুকের সাথে মিশিয়ে অভ্র বলল, আজ থেকে তোমাকে পার্মানেন্টলি আমার ভালোবাসায় বন্দিনী করে নিলাম। আফরা হাসল। আজ সে সব থেকে খুশি। ওর বুকে পড়ে থেকে বলল, এই বন্দিনী যেন আজীবন আপনার ভালোবাসায় বন্দি থাকতে পারে। ভালোবাসা কখনো ফুরায়, ফিকে না হয়। হবে না, কখনো হবে না। দুজনে প্রশান্তির হাসি হাসল। আকাশে চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় দুজন চেয়ে আছে দুজনার দিকে। দুজনেই নিজের ভালোবাসার পূর্ণতা পেয়ে হাসছে। এই হাসি খুশি যেন সারা জীবন দুজনের থাকে। আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম লেখা। এতদিন যারা পাশে থেকেছেন তাদের সকলকেই ধন্যবাদ। অনেক ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা করবেন। আর মন্তব্য ভুল করে ধরিয়ে দেবেন, যাতে শুধরে নিতে পারি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। সমাপ্ত।